তো আহ ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা তো মেইন মিডিয়ান মোড পড়েছি। তো মেইন মিডিয়ান মোড হচ্ছে ডেটা সামারাইজেশন একটা টেকনিক, যেখানে হচ্ছে আমরা সিঙ্গেল একটা ভ্যালু দিয়ে আমরা পুরো ডেটা সেটকে ডেসক্রাইব করি। তো আমরা এমন একটা ভ্যালু বলার চেষ্টা করি যেটা দিয়ে আমরা বুঝতে পারি আসলে ডেটার কি অবস্থা বা এটা ম্যাক্সিমাম ভ্যালু কিরকম। তো সেটা আমরা একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে ডেসক্রাইব করলে যেটা হয় যে বাকি ভ্যালুগুলোর অবস্থা কিরকম এটা অনেক সময় আমরা বুঝতে নাও পারি। ঠিক আছে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি তোমাদেরকে এভাবে চিন্তা বলি যে আহ, মনে করো আমরা যদি একটা এক্সাম্পল দিই। মনে করো যদি এভাবে চিন্তা করা হয় যে একটা যদি ব্যাটারি ডেভেলপ করা হয়, নতুন একটা ব্যাটারি। তো এই ব্যাটারিটা আসলে লাইফ টাইম কিরকম আমি জানতে চাই। তো সেক্ষেত্রে তুমি যদি অনেকগুলো যদি ব্যাটারি মানে এই একই ব্যাটারি যদি অনেকগুলো ইউজারের কাছে দাও, তাহলে ইউজ করার পরে তারা যে ফিডব্যাক দিবে সেই ফিডব্যাক অ্যানালাইসিস করে তুমি যদি বলো যে অন অ্যান অ্যাভারেজ ব্যাটারিগুলো হচ্ছে সাপোজ 2000 আওয়ার অথবা 3000 আওয়ার লাইফ টাইম দেয়। তাহলে কি একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে তুমি যখন বলেছো তার লাইফ টাইম সম্পর্কে, তখন কি হচ্ছে, তখন একটা আনসার্টেনিটি তৈরি হয় যে আসলে আসলে এটা আসলে কতটা রিলায়েবল বা এটা ব্যাপারটা এরকম নয় যে আসলে যদি আমরা আরেকটা মেজারমেন্ট বলতে পারতাম বা আরেকটা কিছু যদি বলতে পারি যেটাতে আসলে বোঝা যাবে যে আসলে আমি যে গড়ে বলেছি 2000 আওয়ার এইটা লাইফ টাইম, এইটা বলার পেছনে আমি যদি আরো কিছু বলতে পারতাম যে এরকম যে আমরা গড়ে পেয়েছি 2000, বাট অধিকাংশের বা বাকি যারা আছে সবাইকে আমরা একত্রে চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে তারা গড় থেকে হয়তো 2000 থেকে কি হয়তো 100 আওয়ার বা 200 আওয়ারের মধ্যেই আছে। আমি বলতে চাচ্ছি যদি গড়ে 2000 আওয়ার বলার পরে আমি যদি বলতে পারি যে যে বাকি যারা ইউজ করেছে বা সবাই যারা ইউজ করেছে তাদের ভ্যালুগুলো আসলে গড়ের কাছাকাছি অথবা গড় থেকে 100 বা 200 দূরে, এরকম যদি একটা ভ্যালু বলতে পারি, তাহলে কি হবে? তোমার মাথায় থাকবে যে আসলে ব্যাপারটা হচ্ছে যে এটা, তার মানে আমি যদি এই ব্যাটারিটা নেই তাহলে মোরাললেস আমার 2000 আওয়ার অথবা এর কাছাকাছি কি হবে, এটা লাইফ টাইম দিবে। কিন্তু যদি আরেকটা ব্যাটারি, যেটাও মনে করো সাপোজ এরকম 2000 আওয়ার লাইফ টাইম দেয়, কিন্তু এটা অনেক কনসিস্টেন্ট না। মনে করো ওইটার লাইফ টাইমটা এরকম যে 2000 আওয়ার হচ্ছে অন অ্যাভারেজ গড়ে দেয়, বাট কিছু আছে খুবই কম দেয়। মানে অনেক সময় ব্যাটারি অনেক সময় খুবই কম দেয় লাইফ টাইম, অনেক সময় কি অনেক বেশি দিতে পারে। মনে করো এভাবে বলা হলো যে ওই ব্যাটারিটার লাইফ টাইম গড়ে 2000, বাট এইটা অন অ্যাভারেজ মিন থেকে বা এই 2000 থেকে 400 বা 500 দূরে আছে। তাহলে তোমাকে যদি বলা হয় যে তুমি কোন ব্যাটারিটা কিনবা, আমি আবার একটু বলি, একটা ব্যাটারি যে ব্যাটারিটা গড়ে লাইফ টাইম হচ্ছে 2000 আওয়ার, এবং পাশাপাশি আমরা এটা বললাম যে ওই ব্যাটারিটার গড়ে 2000 হলেও মোরাললেস হচ্ছে এটা 100 বা 200-র ভিতরেই থাকে মিন থেকে। আর একটা বললাম যে আরেকটা ব্যাটারি আছে যে ব্যাটারিটার লাইফ টাইম 2000 আওয়ার গড়ে, কিন্তু ওই ব্যাটারিটা আসলে আহ মিন থেকে বা গড়ের আশেপাশে 400 বা 500 ভিতরে লাই করে। তাহলে তুমি কোনটা প্রিফার করবা? কেন? কারণ মানে অন্যগুলো হলো কাছাকাছি বা কি, অন্যগুলো হলো কাছাকাছি মানে কি, তারা ক্লোজ টু, তার মানে খুব কনসিস্টেন্ট পারফরমেন্স রেসপেক্টে তারা কি কনসিস্টেন্ট, তাই না, একই রকম বা কাছাকাছি। তাহলে এই জন্য হচ্ছে আমরা যদি শুধুমাত্র গড় বলতাম কি হতো যে যদি এইভাবে চিন্তা করতাম যে তোমার এই যে আগের ব্যাটারিটা এটারও লাইফ টাইম গড়ে 2000, আর পরের যে ব্যাটারিটা বললাম তারও লাইফ টাইম গড়ে কত, 2000, তাহলে কি তুমি দুইটাকে কিন্তু ডিফারেন্সিয়েট করতে পারতে না। কিন্তু যখন আমি অন্য একটা আমি কি বললাম মেজারমেন্ট, যে মেজারমেন্টটা তোমাকে তাহলে কি বলতেছে যে গড়ে তারা এরকম হলেও বাকি ভ্যালুগুলোর অবস্থা কিরকম। তাহলে ফুল ডেটা সম্পর্কে একটা যদি ডেসক্রিপশন দিতে চাই, তাহলে গড়ের পাশাপাশি হচ্ছে আমাদের আরেকটা ভ্যালু প্রয়োজন, যেটা বলবে তোমাকে মিন থেকে বা সেন্টার ভ্যালু থেকে তারা অন অ্যান এভারেজ তারা কতটা দূরে আছে বা কতটা স্ক্যাটার অবস্থায় আছে। এই জিনিসটার নাম হচ্ছে ডিসপারশন। তো আমি এখানে একটা এক্সাম্পল রেখেছিলাম এরকম, দেখো যে দেখো এখানে হচ্ছে আমরা বলেছি, মনে করো তোমার এখানে তুমি দেখতে পাচ্ছ যে রেড কালার আর ব্লু কালার আছে। তো মনে করো রেড কালার হচ্ছে একটা টিম আর ব্লু কালার হচ্ছে আরেকটা টিম।
সো দুইটা টিমের প্লেয়ার যারা তুমি যদি তাদের এই দুইটা টিমের প্লেয়ারদের হাইটকে তুমি যদি প্লট করো, মনে করো হচ্ছে তাদের হাইট, তাহলে সেক্ষেত্রে খেয়াল করো, আমি যদি দুইটা টিমের প্লেয়ারদের হাইট আমার কাছে না জানা আছে এরকম, এখন আমি যদি এটাকে সামারাইজ করি, একটা সিঙ্গেল ভ্যালু দিয়ে সামারাইজ করি, বা আমার যদি অডিয়েন্সকে যদি বলি যারা এই প্লেয়ারদেরকে কখনো দেখে নাই, আর আমি যদি তা এই প্লেয়ারদের সম্পর্কে যদি মন্তব্য করি, তাহলে যদি সিঙ্গেল ভ্যালু দিয়ে সামারাইজ করি, তাহলে দেখো আমি বলবো যে টিম ওয়ানের প্লেয়ারদের গড় হচ্ছে হয়তো 75, এখানে টিম টু এর কত, 75, টিম ওয়ানের কি মিডিয়ান 75, মোড়ও 75, সরি 76, মোট কত, টিম ওয়ানের 76, টিম টু এরও 76। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যদি আমি ওই দুইটা টিমের প্লেয়ারদের হাইট আমি যদি সামারাইজ করি সিঙ্গেল ভ্যালু দিয়ে, তাহলে আমি বলবো যে দুইটা প্লেয়ারের কি মিন মিডিয়ান মোট একই রকম। তাহলে যারা ওই টিমের প্লেয়ারদেরকে দেখে নেয় বা তাদের প্লেয়ারদের হাইট গুলো তারা জানে না, তাদের যদি বলা হয় যে দুইটা টিমের প্লেয়ারদের গড় একই রকম, মিডিয়ান একই রকম, মোড একই রকম, তাহলে তারা কি চিন্তা করবে? তারা কি ধরে নেবে যে দুইটা টিমের প্লেয়াররা একই রকম এক্স্যাক্টলি? মানে এরকম একটা আইডিয়া তারা করবে না, কিন্তু জিনিসটাকে সেরকম। এখানে তো দুই টিমের প্লেয়ারদের হাইট কি একই রকম? তুমি দেখো রেড কালারের যারা, তারা কিন্তু খুব কাছাকাছি, তাই না? যেমন গড়ে তাদের কি 75 হলেও একজনকে 76 বা 77, আর একজনকে বাকি একজন হচ্ছে 73, একজন 72। বাট তুমি যদি টিম ওয়ানের চিন্তা করো, টিম ওয়ানের প্লেয়ারদের একজনকে অনেক অনেক বেশি বেশি হাইটের, এখানে একজনকে অনেক কম হাইটের। তার মানে কি দুইটা টিমের প্লেয়ারদের গড় সমান হলেও টিম আহ টিম ওয়ানের, সরি রেড কালারটা টিম ওয়ান, তো টিম ওয়ানের প্লেয়াররা হচ্ছে মোরালেস সবাই কাছাকাছি হাইটের, বাট টিম টু এর প্লেয়ারদের কারো হাইট অনেক বেশি, কারো হাইট অনেক কম। তাহলে আমি যদি এখানে শুধুমাত্র সিঙ্গেল ভ্যালু দিয়ে সামারাইজ করি, তাহলে দুইটা টিমকে ডিফারেন্সিয়েট করা যাবে না, যেটা আগের মতো ব্যাটারির ক্ষেত্রে বললাম। তো সেক্ষেত্রে আমাকে যদি ডিফারেন্সিয়েট করতে হয়, বা যদি তাদের হাইট সম্পর্কে আরো ডিটেল যদি বলতে চাই, তাহলে আমাকে আরেকটা মেজারমেন্ট বলতে হবে। সেটা হবে যে তারা সেন্ট্রাল ভ্যালু থেকে কতটা দূরে আছে বা কাছাকাছি আছে। তাহলে তারা সেন্ট্রাল ভ্যালু থেকে কাছাকাছি আছে বা দূরে আছে, তাহলে যে মেজারমেন্ট দিয়ে বলবো তার নাম হচ্ছে ডিসপারশন। তাহলে ডিসপারশন হচ্ছে এমন একটা মেজারমেন্ট, যে মেজারমেন্টের ভ্যালুগুলো দিয়ে আমরা বুঝতে পারবো যে ভ্যালুগুলো কি কাছাকাছি নাকি কম। তার মানে আমরা যদি কোনো ডিসপারশনের একটা মেজারমেন্ট বের করি, ওই মেজারমেন্টের মানটা যদি কম হয়, আমরা বুঝতে পারবো যে ওই ডেটা সেটের ভ্যালুগুলো কি সবাই মিনের কাছাকাছি বা তারা কাছাকাছি। আর ডিসপারশন ভ্যালু অনেক বড় হওয়া মানে হচ্ছে তারা অনেক ছড়াই ছিটিয়ে আছে বা স্ক্যাটার, অনেক বেশি দূরে দূরে। তোমরা সবাই ক্লিয়ার ব্যাপারটাতে, যে ডিসপারশন জিনিসটা কি? আচ্ছা আমি একটু মনে করাই দাওনি, আমি মনে রেকর্ডিং করতে ভুলে গেছিলাম। ওকে, সো এরপরে হচ্ছে, তাহলে আমরা যদি মেজারমেন্ট গুলো দেখি, মেজারমেন্ট হচ্ছে তোমার পাঁচটা মেজারমেন্ট আছে। একটা হচ্ছে রেঞ্জ, ইন্টার কোয়ার্টাইল রেঞ্জ, তারপর মিন ডেভিয়েশন ফ্রম মিন, তারপর ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই পাঁচটা মেজারমেন্ট আমরা ডিসপারশনের মেজারমেন্ট হিসেবে করব। তার ভিতরে রেঞ্জটা তোমরা জানি তাই না? কারণ মনে আছে রেঞ্জটা কি? আমরা তো পড়েছি না। হ্যাঁ রেঞ্জ মানে ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু। তো যদি রেঞ্জের ভ্যালু ছোট হয়, তার মানে কি হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুর মাঝে পার্থক্য কি অনেক কম, তাই না? তাহলে এই পার্থক্যটা যদি কম হয়, তার মানে কি তারা ভ্যালুগুলো সবাই কি অল্প রেঞ্জের ভিতরে আছে, তার মানে কি তারা খুব কাছাকাছি। আর এই রেঞ্জটা অনেক বড় হওয়া মানে কি তারা অনেক বেশি দূরে আছে, দূরে দূরে। তারপর ইন্টার কোয়ার্টার রেঞ্জটা হচ্ছে এরকম, যে আমি একটা এক্সাম্পল দিই ভ্যালুগুলো ক্যালকুলেশনের ছোট করে। আচ্ছা মনে করো আমি তোমাকে জাস্ট সিম্পলি বললাম যে মনে করো 5,
থ্রি, মনে করো টু, আর 11, আর হচ্ছে মনে করো সাপোজ 13। এই পাঁচটা ভ্যালুর রেঞ্জ কত? হাইয়েস্ট 13, লোয়েস্ট কত? 5, তাই না? তাহলে রেঞ্জ কত? 13 - 5, মানে রেঞ্জ হচ্ছে এখানে 8। রেঞ্জ বলতে পারি কত? 13 - 5, 8। ও সরি, লোয়েস্ট 2, সরি ভুল বলেছি, লোয়েস্ট 2। তার মানে 11। 13 - 11, 13 - 2 মানে 11, 11 হচ্ছে আমার রেঞ্জ। এখন যদি এখানে আর একটা ভ্যালু থাকতো, মনে করো সাপোজ 7, তাহলে রেঞ্জ কি হতো? একই রকম না? 13 - 2, 11 হইতো। তার মানে কি ভ্যালুগুলোকে মোরালেস কাছাকাছি বলে কি তাদের রেঞ্জটা কি খুব বেশি বড় না। কিন্তু দেখো এখানে সবগুলো ভ্যালু কি ছোট ছোট বা কাছাকাছি। যদি একটা ভ্যালু হতো অনেক বড়, মনে করো একটা ভ্যালু হচ্ছে সাপোজ একটা সব, দেখো এখানে কয়টা ভ্যালু বলেছি? 7টা 6টা ভ্যালু। তো 6টা ভ্যালু কি প্রায় কাছাকাছি, বাট একটা ভ্যালু হয়ে গেল কি ডিফারেন্ট, মনে করো একটা ভ্যালু হচ্ছে 40। তো রেঞ্জটা কি হয়ে যাবে? যেখানে রেঞ্জ ছিল মাত্র 11, সেটা হয়ে যাবে কত এখন? তোমার প্রায় 38। তার মানে কত? প্রায় 3 গুণ 4 গুণ বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে যখন আমরা রেঞ্জ ক্যালকুলেট করব, যদি ডেটার ভিতরে কোনোতে আউটলায়ার থাকে তাহলে কি করবে? মানে আউটলায়ার আমরা ডেফিনেশন কি করি? যে ভ্যালুটা কি আমার অন্য সব ভ্যালু থেকে ডিফারেন্ট বা আলাদা বা আনইউজুয়াল। আনইউজুয়াল বলে আমরা ভালো বুঝতে পারি যে ভ্যালুটা আনইউজুয়াল, সেটা হচ্ছে আউটলায়ার। এরকম আনইউজুয়াল ভ্যালু থাকলে কি হবে? আমার রেঞ্জ ক্যালকুলেশনে অনেক সময় কি হবে, এটা হ্যাম্পার করবে বা এফেক্ট করবে। তো সেক্ষেত্রে যদি এরকম আউটলায়ার থাকে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমরা যে রেঞ্জটা বের করব সেটা দিয়ে ডেটার সম্পর্কে একটা ভালো ডেসক্রিপশন আমরা পাবো না। তখন আমরা করব কি, আমরা একটা অ্যানাদার মেথড ইউজ করব, যেটা হচ্ছে আইকিউআর বলে। আইকিউআর, এটাকে সংক্ষেপে আইকিউআর বলে। তো আইকিউআরটা হচ্ছে যে এরকম, যে আমরা কি বলেছি আউটলায়ার। তো আউটলায়ার ব্যাপারটা কিরকম হয়, সেটা খুব ছোট ভ্যালু, নাহলে কি খুব বেশি বড় ভ্যালু। তাই বলি ডেটার ম্যাক্সিমাম ভ্যালু কি বড়, একটা ভ্যালু কি খুবই ছোট চলে আসছে, তাহলে সেটা কি আউটলায়ার হয়ে যাবে। আবার কি ডেটার ম্যাক্সিমাম ভ্যালু কি ছোট ছোট, একটা ভ্যালু কি আনইউজুয়াল অনেক বড় হয়ে গেছে, তাহলে সেটাও কি আউটলায়ার। তাহলে কি আউটলায়ার হতে পারে কি হয় খুব ছোট, না হলে খুব বড়। তাহলে তুমি যদি ডেটাকে ছোট থেকে বড় সাজাও, তাহলে আউটলায়ারের পজিশনটা কোথায় থাকবে? যদি ডেটাকে ছোট থেকে বড় সাজাও, তাহলে আউটলায়ার হয় এদিকে, না হলে কি এদিকে থাকবে, তাই না? তো আমরা যেটা করবো তাহলে এই রেঞ্জ ক্যালকুলেশনের ক্ষেত্রে, যাতে আউটলায়ার কোনো মানে এফেক্ট করতে না পারে, এই জন্য আমরা কি করব, যে প্রথম দিকে 25% বাদ দিব, আর শেষের দিকে 25% বাদ দিব। তাহলে মাঝখানে যে 50% থাকবে, এই 50%-এর যে রেঞ্জ পাবো, সেটাই হচ্ছে আমার আইকিউআর। হ্যাঁ, না শেষে 25% বাদ দিব, মানে বোথ টেল থেকে, মানে দুই পাশ থেকে 25 25 25 বাদ দিলে মাঝখানে যে 50% থাকবে, এই 50%-এর যে রেঞ্জটা পাবো সেটাই হচ্ছে আইকিউআর। স্যার, বারটা দিব কেন? মানে বারটা দিব এই জন্য যে যদি ডাটা কোনো আউটলায়ার থাকে, তাহলে আমাকে এটা যাতে এফেক্ট করতে না পারে। কারণ আমরা বলেছি কি আউটলায়ার থাকে কি হয় এদিকে থাকবে, লোয়েস্টের দিকে অথবা কি হাইয়েস্টের দিকে। মানে আমি যদি মাঝখানে 50% নেই, এই মাঝখানে 50% কি কোনো আউটলায়ার থাকবে না। বুঝতে পেরেছো? যদি ডেটার ম্যাক্সিমাম ভ্যালু যদি খুব মানে যদি কনসিস্টেন্ট হয়, তাহলে কি হবে? অ্যাটলিস্ট মাঝখানে যারা থাকবে তাদের ভ্যালুগুলো কি হবে? খুবই কাছাকাছি হওয়া উচিত। এখন মাঝখানে যদি 50% নাও, যদি তার যদি দেখো যে তাদের রেঞ্জটাও কি অনেক বড়, তার মানে কি রিয়েলি আসলে ওই ডেটার ভ্যালুগুলো কি সব দূরে দূরে। তাহলে এখন কোশ্চেন হচ্ছে ক্যালকুলেশনটা কিভাবে করব। তো ক্যালকুলেশনটা করার ওইটা বলছি। মনে করো আমরা যখন মিডিয়ান বের করেছি, মিডিয়ান কি করি, ডেটাটাকে ছোট থেকে বড় সাজানোর পরে ঠিক মাঝখানে একটা ভ্যালু আমরা নিয়েছি, তাই না? এটা কি বলেছি মিডিয়ান। তাহলে এখান থেকে লার্নিংটা হচ্ছে, যখন আমি মিডিয়ান বের করি কি একটা ভ্যালু ডেটাকে সমান দুই ভাগে ভাগ করে, তাই না? এখানে 50%, এখানে থাকে
50%। তাহলে আমি যদি ডেটাকে সমান 4 ভাগে ভাগ করি, তাহলে আমার কয়টা পয়েন্ট লাগবে? 2 ভাগ করতে পয়েন্ট লাগছে কয়টা? একটা। তাহলে 4 ভাগ করতে পয়েন্ট লাগবে কয়টা? তিনটে। প্রথমে 2 ভাগ করলাম, আবার এই ভাগে একবার এখানে মাঝখানে করলাম, আবার এখানে মাঝখানে করলাম। তাহলে এই পাশে 25, এখানে মাঝখানে 25, এখানেও 25, এখানেও 25। তাহলে আমার টোটাল 100 ভাগ হলো, ঠিক আছে। এখন দেখো, আমি যদি প্রথম দিকে 25% বাদ দিয়ে দিই আর শেষে 25% বাদ দিয়ে দিই, তাহলে মাঝখানে যে 25 থাকবে, এই 25-এর লোয়েস্ট ভ্যালু কোনটা? আমার এই ভ্যালুটা। আবার শেষের দিকে 25% বাদ দিলে যে ভ্যালু থাকবে তার হাইয়েস্ট ভ্যালু কত? এটা। তাহলে আমার আইকিউটা কি হবে? আইকিউ মানে কি? মিডল 50% এর রেঞ্জ। তার মানে কি, এই হাইয়েস্ট ভ্যালু মাইনাস এই লোয়েস্ট ভ্যালু। তাহলে ডেটাকে যখন আমি সমান 4 ভাগে ভাগ করব, এটা একটা নাম আছে, এটাকে বলা হয় কোয়ার্টাইল। এটা বলে কোয়ার্টাইল। QUARTILE। তার মানে এটা হচ্ছে Q1, এটা বলে Q2, এটা Q3। তোমাদের যদি কোশ্চেন করি Q2 কার সমান, Q2 অবশ্যই মিডিয়ানের সমান, তাই না? আচ্ছা, তাহলে আমরা ফর্মুলাটা দেখি যে কিভাবে বের করবো Q1 Q2 Q3 কিভাবে বের করবো। আচ্ছা, যখন মিডিয়ান বের করেছি, তো আমরা বলেছি কি, যে n/2 এই পজিশনে যে ভ্যালু থাকবে সেটা কি আমার মিডিয়ান। কারণ ডেটাকে কি করে সমান 2 ভাগে ভাগ করবে। তাহলে আমরা Q1 বলবো কি, যেহেতু সমান 4 ভাগে ভাগ করছি, তাহলে আমার Q1টা হবে যে ডেটাকে সমান, এটা n কে সমান 4 ভাগে ভাগ করে তার যে প্রথম ভাগ, এই পজিশনের ভ্যালুটা। তারপরে Q2 কত হবে? Q2 হচ্ছে ডেটাকে যদি 4 ভাগ করি n/4, তার সেকেন্ড যে পজিশন মানে 2, এই পজিশনের ভ্যালু। তাহলে একইভাবে হচ্ছে Q3 ডেটাকে সমান 4 ভাগে ভাগ করে থার্ড ভ্যালু, ঠিক আছে, মানে ×3 এই পজিশনের ভ্যালু। তাহলে এখন কোয়েশ্চেন হতে পারে, যখন আমরা এই ক্যালকুলেশন করবো যে n/4 × 1 এই পজিশনের ভ্যালু, n/4 × 2 এই পজিশনের ভ্যালু, তারপর কি n/4 × 3 এই পজিশনের ভ্যালু। আমরা জানি কি পজিশন কখনো কি ফ্র্যাকশন হয় না, বাট আমাদের এই ক্যালকুলেশন এই পজিশনগুলো কি হতে পারে, ফ্র্যাকশন হতে পারে। তো আমরা কি করব, এই ফ্র্যাকশন গুলোকে আমরা ইন্টিজারে রূপান্তর করব। সেটা রাউন্ড আপ হলে রাউন্ড আপ করব, রাউন্ড ডাউন প্রয়োজন হলে রাউন্ড ডাউন করব। আমরা কি বুঝতে পেরেছি সবাই? তাহলে আই কোয়ারটা, IQR হচ্ছে Q3 - Q1। তাহলে এটা গেল আইকিউ এর ডেফিনেশন। এরপরে মিন ডেভিয়েশন। আচ্ছা, মিন ডেভিয়েশন, ওকে। মিন ডেভিয়েশন ফ্রম মিন, এটা হচ্ছে এরকম যে আমরা মনে করো একটা এক্সাম্পল হিসেবে সহজ, মানে just সহজ করে বলি, হ্যাঁ। মনে করো আমার এক্স, মনে করো এক্স এর ভ্যালু হচ্ছে এরকম যে 4টা ভ্যালু ধরি, মনে করো সাপোজ হচ্ছে 7, 4, 9, আর মনে করো 3। এখন আমাকে বলো, এই 4টা ভ্যালু, এই 4টা ভ্যালুতে আমি মিন ডেভিয়েশন ফ্রম মিন বের করি, এটাকে সঙ্গে এমডি বলে। তাহলে কিভাবে বের করবো? আমি একটা কলামে লিখবো আমার এক্স, এক্স কত, 7, 4, 9, 3। তারপর কি আমার মিন লাগবে, আগে এক্স বার বের করে নিই। বলো তো এখানে এক্স বার কত? এক্স বার, এই এক্স গুলোর মিন কত? হুম, কত, মানে করলে কত আসবে?
7 4 11 9 20। আচ্ছা, এটা 4 করে দিই যাতে ক্যালকুলেশন সুবিধা হয়। হ্যাঁ, 24 6 নাকি 6। তো আমার মিন আসলো 6। তারপর কি, ডেভিয়েশন মানে কি, পার্থক্য, তাই না? মিন, ডেভিয়েশন ফ্রম মিন মানে এটা চিন্তা করি, ডেভিয়েশন ফ্রম মিন মানে কি? প্রত্যেকটা ভ্যালু থেকে মিনের ডেভিয়েশন। তার মানে এটা মিন করে যে এক্স আই মাইনাস এক্স বার। তার মানে প্রত্যেকটা এক্স থেকে তার মিনটা বিয়োগ করব। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 1। 4 থেকে 6 বিয়োগ করলে -2। 9 থেকে 6 বিয়োগ করলে 3। 4 থেকে 6 বিয়োগ করলে -2। এরপরে কি, আমরা ডেভিয়েশন পেলাম। এই যে টার্মটা এক্স আই মাইনাস এক্স বার, এইটাই হচ্ছে আমার এতটুকু। এখন আমাকে বলো কি মিন করে। And শুরুতে আবার কি বলেছে, মিন, এই ডেভিয়েশনের মিন। তার মানে কি, আমরা যে বিয়োগফলটা বের করেছি, এই বিয়োগফলের আবার মিন বের করব। বলতো বিয়োগফলের মিন কত আসে? 0। আমরা যে কোনো ডেটার ক্ষেত্রে আমরা যদি এরকম এক্স থেকে তার মিনটা বিয়োগ করি, তাহলে তার গড় কি বা যোগ করলে কত হবে? অলওয়েজ 0 হবে। এই জন্য হচ্ছে আমরা মিন ডেভিয়েশন যদি বের করতে চাই, তাহলে তো সবসময় যদি 0ই পাই, তাহলে এটা মিনিংফুল কিছু হবে না। তার নিয়মটা হচ্ছে যে আরেকটা কলাম অ্যাড করা হয়, যে এক্স আই মাইনাস এক্স বার তার অ্যাবসোলিউট ভ্যালু, মানে এই ডেভিয়েশনের অ্যাবসোলিউট না হয়। তার মানে 1 2 3 2। তার মানে তারপরে এই যে অ্যাবসোলিউট ডেভিয়েশন নিলাম, তার গড় বের করা হয়। তাহলে এমডি কত হবে? আমার এমডি হবে ফাইনালি মিন ডেভিয়েশন ফ্রম মিন। এটা হবে 1 + 2 + 3 + 2 ডিভাইডেড বাই 4। যেহেতু 4টা হলো, ঠিক আছে। তাহলে আমরা কি মিন ডেভিয়েশন ক্যালকুলেশন বুঝতে পেরেছি সবাই? তো একইভাবে মিন ডিসপারশনের যে কোনো মেজারমেন্টের একটাই ইন্টারপ্রিটেশন, যদি এই ভ্যালুগুলো অনেক ছোট হয়, তাহলে বুঝবা যে কি অ্যাটলিস্ট মিনিট থেকে ছোট হইতে হবে। যদি মিনিট থেকে ছোট হয়, তার মানে বুঝবে কি তোমার, তারা ভ্যালুগুলো কি ডেফিনেটলি কাছাকাছি। আর যদি অনেক বেশি বড় আসে মানগুলা, বুঝতে পারবে যে আসলে ভ্যালুগুলা তারা বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে, মোর স্ক্যাটার বা হাইলি ডিসপার্সড বলে, ঠিক আছে। তাহলে যে কোনো ডাটা মিন ডেভিয়েশন কিভাবে ক্যালকুলেট করবে, ওই ডেটাগুলোকে একটা কলামে লিখবে। তারপর কি, তাদের গড় বের করবে, প্রত্যেকটা ভ্যালু থেকে গড়টা বিয়োগ করবে। তারপরে কি, বিয়োগ ফলে অ্যাবসোলিউট নিবে, নিয়ে সবগুলো এই অ্যাবসোলিউট ডিফারেন্সের যোগ করে তারপরে যতগুলো নাম্বার সেটা দিয়ে ডিভাইড করবে। মিন ডেভিয়েশন, মিন ডেভিয়েশন মানে দশমিক আসতেই পারে। মিন ডেভিয়েশন মানে দশমিক আসবে, অবশ্যই আসবে। হ্যাঁ, এটাই রেখে দিবা। আচ্ছা, এরপর আরেকটা মেজারমেন্ট, সেটা হচ্ছে ভ্যারিয়েন্স। তো ভ্যারিয়েন্সে যাওয়ার আগে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটু বুঝে নিই। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স একই জিনিস, ঠিক আছে, আমরা বলছি। আচ্ছা, মনে করো তোমাকে যদি দুইটা পয়েন্ট দেওয়া হয়, এই একটা পয়েন্ট আর এই একটা পয়েন্ট। এই পয়েন্টটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2। তাহলে বলো তো, এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্ব কত বলো তো? √, অথবা এভাবে লিখি যে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, ঠিক আছে। এখন এই যে পয়েন্ট, এটা কি টু ডাইমেনশনাল, তাই না? যদি তোমাকে দুইটা পয়েন্ট বলি সিঙ্গেল ডাইমেনশনাল, যে এখানে হচ্ছে x1 আর এটা হচ্ছে x2, তাহলে এই দুইটা পয়েন্টের দূরত্ব কথা বলো তো? x2 - x1। x2 - x1 বা x1 - x2 তার হোল স্কোয়ার, তাই না? ওকে। এখন দেখো,
আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে যে ডেটায় অনেকগুলো পয়েন্ট আছে। মনে করো ডেটায় তোমার, মনে করো তোমার ডেটায় হচ্ছে অনেকগুলো পয়েন্ট, মনে করো এখানে এরকম অনেকগুলো পয়েন্ট আছে, বুঝছো? তোমার দেখা গেলো এই পয়েন্টগুলোর গড় হচ্ছে এখানে, এটা হচ্ছে আমার এক্স বার। তাহলে কি হবে? এইটা থেকে এটা দূরত্ব পাওয়া যাবে একটা, এটা মনে করো এক্স ওয়ান গেল, এটা মনে করো এক্স টু। তাহলে এক্স এক্স বার থেকে এক্স টু একটা গড় পাওয়া যাবে না, মানে দূরত্ব পাওয়া যাবে। তাহলে দেখো, আমি যদি সবগুলো দূরত্ব যদি যোগ করি তাহলে কেমন হবে? এটা কি ওয়ান ডাইমেনশনাল, তাই না? তার মানে কি ব্যাপারটা এরকম না, যে সেন্ট্রাল থেকে যদি এক্স ওয়ান এর দূরত্ব বের করো, তার মানে কি এক্স ওয়ান মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার প্লাস, পরেরটা কি, এক্স টু মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার। তাহলে একইভাবে কি হবে? 3 নাম্বারতে বলি, 3 নাম্বার পয়েন্ট, এটা যদি এটা যদি এক্স থ্রি হয়, তাহলে কি হবে? এক্স থ্রি মাইনাস এক্স বার, এর সবগুলা কি হবে, কি যোগ হবে। এখন যদি তুমি যদি গড়ের দূরত্ব বের করতে চাও, তাহলে কি তুমি এন দিয়ে ভাগ করবে গড় দূরত্ব। তাহলে আমরা প্রত্যেকটা ভ্যালু থেকে, তার সেন্ট্রাল ভ্যালু থেকে যে গড় দূরত্ব, এইটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এই নোটেশনটাকে আমরা তো এভাবে লিখি সংক্ষেপে, রুট ওভার, এটা দিয়ে এভাবে লিখি সামেশন দিয়ে, সামেশন অফ প্রত্যেকটা এক্স থেকে এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। তাহলে এটাই কি আমার গড় দূরত্ব। তাহলে আমরা এটাকে বলবো কি, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন প্রকাশ করে কি, এস দিয়ে। এখন লিটারেচারে বলা আছে যে আমরা যখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করব, তখন আমরা যদি যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করব, আমরা তো পপুলেশন নিয়ে কাজ করতে পারবো না, আমরা যেহেতু স্যাম্পল নিয়ে কাজ করব, তাহলে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমরা এন দিয়ে ভাগ না করে আমরা এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ করব। তাহলে এটা মানে পপুলেশনের যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তার একটা একুরেট রেজাল্ট দিবে। তাহলে আমরা যদি একটু সামারাইজ করি, যে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি বলবো? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আমার ডেটার প্রত্যেকটা ভ্যালু থেকে তার সেন্টার ভ্যালুর গড় দূরত্ব, যে গড়ে সেন্টার ভ্যালু থেকে কতটা দূরে আছে। তাহলে এটা ফর্মুলাটা হচ্ছে এরকম, যে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন মাইনাস ওয়ান। তাহলে এই ফর্মুলাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, প্রকাশ করবো কি দিয়ে, এস দিয়ে। তাহলে যদি আমরা এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে স্কোয়ার করি, তাহলে কি হবে? এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ারটা কি হবে? এই ফর্মুলায় কি হবে, স্কোয়ারটা থাকবে না, মানে স্কোয়ার রুটটা থাকবে না, স্কোয়ার রুট আউট হয়ে যাবে। তাহলে এস কে স্কোয়ার করলে যা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমার ভ্যারিয়েন্স। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সেন্ট্রাল ভ্যালু থেকে ভ্যালুগুলো গড় দূরত্ব, আর ভ্যারিয়েন্স হচ্ছে কি এই গড় দূরত্বের স্কোয়ার। আমরা কি ফর্মুলাটা বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, রুটের, এন মাইনাস রুটের ভিতরে, এন মাইনাস ওয়ানটা হচ্ছে রুটের ভিতরে, ঠিক আছে? এটা রুটের ভিতরে। আচ্ছা, আমরা ফর্মুলা দেখাচ্ছি তাহলে। এটা হচ্ছে রেঞ্জের ফর্মুলা, এটা হচ্ছে রেঞ্জ, এটা আইকিউআর, তারপরে তোমার এটা হচ্ছে মিন ডেভিয়েশন, ঠিক আছে? তারপরে এটা হচ্ছে তোমার কি, মানে ভ্যারিয়েন্সের ফর্মুলা। আর এইটা উল্টোটা কি হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুইটা ফর্মুলা আছে, তোমরা যেটা অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? এইটাকে ভেঙে এটা লেখা যায়, বুঝতে পেরেছো? যদি আমরা সেকেন্ড ফর্মুলা অ্যাপ্লাই করি, তাহলে দেখো আমরা ভ্যারিয়েন্স কিভাবে বের করি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মনে করো আমরা যে এক্স গুলো বলেছিলাম, মনে আছে? যে একটা ছিল কি, 7, একটা ছিল 4,
9, 4। এই চারটা হলো। তাহলে এই চারটা ভ্যালুর আমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাই, তাহলে আমি যদি পরের ফর্মুলা অ্যাপ্লাই করি, এই ফর্মুলা অ্যাপ্লাই করা একটু সহজ, ঠিক আছে? তাহলে এখানে আমার কি লাগবে? এক্স আই স্কোয়ার লাগবে। এটা যদি এক্স আই হয় তাহলে কি লাগবে? এক্স আই এর স্কোয়ার লাগবে। এটাকে স্কোয়ার করবো, স্কোয়ার করলে কত আসবে? 49, 16, তারপরে 81, তারপরে 16। তাহলে আমি যদি ফর্মুলাটা অ্যাপ্লাই করি, এস ইকুয়াল কত হবে বলো? √1/4-1। এরপরে দেখো কি বলেছি আমরা, এই এক্স আই গুলোর এর যে স্কোয়ার করবো তার সাম। তাহলে এইগুলোর সাম কত হবে? এগুলোর সাম করে একটু সাম করে বলো কত আসে? 162। 162। 62। ওকে। জি। মাইনাস, তারপরে দেখো এই যে এক্স আই গুলোর সাম করে স্কোয়ার করবো। তাহলে এক্স আই গুলোর সাম কত? আমরা জানি এক্স আই গুলোর সাম হচ্ছে 24, তাই না? 7 4 11, 11 9 20, 20 আর 4 24। তাহলে 24 তার উপরে স্কোয়ার ডিভাইড বাই 4। তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলে যে মান পাওয়া যাবে সেটাই আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে এই ফর্মুলা অ্যাপ্লাই করা কি একটু সহজ মানে এইটার তুলনায়। ঠিক আছে, তাহলে এটা ক্যালকুলেট করলে তুমি মানটা পেয়ে যাবে। আর যদি প্রথম ফর্মুলা অ্যাপ্লাই করতাম তাহলে কি হতো? যে হতো এরকম, যে আমার এটা হচ্ছে এক্স আই হচ্ছে আমার এরকম যে 7 4 9 4। তারপর আমি এক্স বার পাবো কত? এক্স বার হচ্ছে আমার 6। তাহলে এক্স বারটাকে বের করে নিতে হবে। তবে কি কি করবো? এক্স আই মাইনাস এক্স বার, প্রত্যেকটা এক্স আই থেকে তার এক্স বার বের করবো। তাহলে এটাকে 1 - 2 3 - 2। তারপর কি করব? এটাকে আমি স্কোয়ার করব, এক্স আই মাইনাস এক্স বার তাকে স্কোয়ার করব। তাহলে স্কোয়ার করলে কত আসবে? 1 4 9 4। তাহলে ফর্মুলাটা হবে এস ইকুয়াল √1/4 - 1, 4 - 1। তারপর কত? যে সামেশন অফ এই যে বিয়োগ ফলের স্কোয়ার, বিয়োগ ফলের স্কোয়ারের সাম। তার মানে এই চারটা বেরোর সাম হবে কত হবে? এটা 9 × 4 = 13, 13 × 7 = 17, 18 আর এটা করলে যা আসবে সেটাই হচ্ছে তোমার অ্যান্সার। তাহলে দেখো তুমি চাইলে এটা অ্যাপ্লাই করতে পারো আর চাইলে এটাও অ্যাপ্লাই করতে পারো। তাহলে আমরা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাবো, এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্কোয়ার করলে আমরা ভেরিয়েন্স পাবো। আমরা সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি? মানে কাছাকাছি ছোট ভ্যালু, মানে জাস্ট মনে করো তুমি সাপোজ মিন পাইলা, দেখো এখানে মিন পাইলা কত? 6। এখন তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাও হচ্ছে সাপোজ 5 বা 8, ঠিক আছে? বা তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইলে 6 বা 7। তার মানে কি? যে তার গড়ে হচ্ছে 6, কিন্তু এটা অন অ্যাভারেজ কি 6 থেকে আরো 7 এদিক ওদিক। তার মানে কি গড় যদি ভ্যালু 6 হয় তার মানে কি ভ্যালু গুলো কত থেকে কত? হয়তো মানে -1 থেকে 13 ভিতরে লাইক হয়, তাই না? বুঝতে পেরেছো? তখন তুমি একটা আইডিয়া করতে পারবো যে আসলে ভ্যালু গুলো কি কাছাকাছি নাকি দূরে। যদি এখানে যদি তুমি 7 না পেয়ে তুমি যদি পাও হচ্ছে গড় পাইলে 6, তুমি যদি এক্সটার্নাল পাইলে হচ্ছে 10, তার মানে কি ভ্যালু গুলো কি অনেক দূরে দূরে না? মানে চারটা ভ্যালু, চারটা ভ্যালু তুমি যদি স্ট্যান্ডার্ড পাও 10, তার মানে কি একটা হয়তো 2, একটা হয়তো 18, একটা হয়তো 25, আর একটা কি 3 বা 5, ঠিক আছে? তার মানে স্ট্যান্ডার্ড যত ছোট হবে
ভ্যালুগুলো কি, তারা খুব কাছাকাছি, আর এটা বড় হওয়া মানে তারা অনেক বেশি দূরে, মোর স্ক্যাটার অথবা মোর ডিসপার্সড। সো আমরা কি ফর্মুলাটা বুঝতে পেরেছি? এটা না, মিন ডেভিয়েশন একটা মেজারমেন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আর দেখো দুইটার কিন্তু ফর্মুলা আলাদা। ঠিক আছে, মানে মিন ডেভিয়েশন হচ্ছে জাস্ট কি মানে, এটা কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এক এক ধরনের দূরত্ব, মানে ডিসপারশনের সব থেকে ভালো মেজারমেন্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, বাট মেইন ডেভিয়েশনটা তো ভালো মেজারমেন্ট না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটা মেজার করবো, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। দেখো, এটা হচ্ছে যে, মনে করো তোমাকে দুইটা স্যাম্পল দেওয়া হলো। মনে করো আমি যদি এভাবেই বলি, তোমার দুইটা ব্যাটারি, একটা ব্যাটারির কিছু ডেটা দেওয়া আছে, আর একটা ব্যাটারির কিছু ডেটা দেয়। যদি কোশ্চেন করা হয় যে স্যাম্পল ওয়ান এর যে ভ্যালুগুলো আছে তাদের যে ভেরিয়েশন, বা তাদের যে মানে তারা একই রকম কিনা, বা তাদের যে ভেরিয়েশনটা আছে, এই ভেরিয়েশন আর স্যাম্পল টু এ যারা আছে তাদের ভেরিয়েশন, দুইটা একই রকম কিনা, বা কারা বেশি কারা কম। আবার বলে দুইটা স্যাম্পল আছে, দুইটা ব্যাটারির, তো তোমাকে কোশ্চেন করা হলো যে কোন ব্যাটারির স্যাম্পলে ভেরিয়েশন বেশি বা কার কম। তাহলে আমি কি করতে পারি, যদি আমি স্যাম্পল ওয়ান থেকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, আবার স্যাম্পল টু থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করি, যার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হবে তার কি ভেরিয়েশন বেশি হবে, যে স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম হবে তাদের কি ভেরিয়েশন কম হবে। এখন যদি দুইটা স্যাম্পলে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কাছাকাছি হয়, তাহলে বোঝা যাবে কি দুইটা স্যাম্পলেরই বা দুইটা ব্যাটারির ভেরিয়েশন মোরালেস একই রকম, তাই না? তাহলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম থেকে বলতে পারবো যে দুইটা আলাদা স্যাম্পলের কার ভেরিয়েশন কম কার ভেরিয়েশন বেশি, এটা বলা যাবে। কিন্তু একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে যে দুইটা স্যাম্পলের মেজারমেন্ট ইউনিট যদি একই রকম হয় তাহলে এটা করা যাবে। কিন্তু দুইটা স্যাম্পলের মেজারমেন্ট ইউনিট যদি ডিফারেন্ট হয়, তখন আমরা ডিরেক্টলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম্পেয়ার করে বলতে পারবো না। মনে করো আমি মানে বোঝার সুবিধার্থে বলি, মনে করো তোমার হাইটের একটা স্যাম্পল আছে 10 জন স্টুডেন্টের, আবার 10 জন স্টুডেন্টের ওয়েটের একটা স্যাম্পল আছে। এখন যদি বলা হয় যে এই হাইট স্যাম্পলের ভেরিয়েশন আর ওয়েট স্যাম্পলের ভেরিয়েশন একই রকম কিনা, বা কাদের বেশি কাদের কম, তাহলে তুমি কি ডিরেক্টলি স্ট্যান্ডার্ড বিষয়ে কম্পেয়ার করে বলতে পারবে? আলাদা, তাই না? মনে করো যদি এভাবে বল, দেখো যে যদি হাইটের স্যাম্পলে যদি তুমি ভেরিয়েশন পাও বা স্ট্যান্ডার্ড ভেরিয়েশন যদি পাও সাপোজ 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, ঠিক আছে, বা 5 পাইলা তুমি মাত্র, তাহলে 5 পাইলা। আবার তুমি যদি মানে ওয়েটের স্যাম্পলে তুমি যদি সাপোজ 5 পাও, নিয়ে তুমি 5 পাইলা, তাহলে দুইটাকে আসলে একই রকম মিন করে কিনা? কারণ ওয়েটে যদি 5, যদি তোমার কি হয় 5 কেজি যদি স্ট্যান্ডার্ড ভেরিয়েশন হয়, তার মানে কি তারা অনেক কাছাকাছি না? কারো হাইট যদি, কারো ওয়েট যদি 55 কেজি, আর জন্য কি হবে হয়তো 60 কেজি, মানে 50 কেজি, তার মানে কি মোরালে কিন্তু কাছাকাছি, তাই না? কিন্তু যদি একজন ব্যক্তির হাইট যদি হয় তার মানে ওয়েটের ক্ষেত্রে 5 পেলে তারা বলতে পারবো কাছাকাছি, হাইটের ক্ষেত্রে যদি 5 ইঞ্চি হয়, তার মানে কি একজন ব্যক্তির হাইট যদি হয় 5 ফিট, ঠিক আছে, বা গড়ে যদি হয় 5 ফিট 4, তাহলে কি হবে, কেউ কি হয় হয়তো 6 ফিট, কেউ কি 5 ফিটের নিচে, তাই না? তার মানে কি হাইটের রেসপেক্টে এটা অনেক ভেরিয়েশন বেশি না? হাইটের রেসপেক্টে তো যদি মানে হাইট যদি 2 ইঞ্চি বা 3 ইঞ্চি যদি ডেভিয়েট করে, মানে মোরলেস এটা তো অনেক বেশি পার্থক্য চলে এসেছে, তাই না? মানে হাইটের ক্ষেত্রে হয়তো 2 ইঞ্চি বা 3 ইঞ্চি কি অনেক বেশি ভেরিয়েশন, বাট ওয়েটের ক্ষেত্রে কি হচ্ছে 5 কেজি কি ওয়েট কিন্তু খুব বেশি ভেরিয়েশন না। ওয়েটের ক্ষেত্রে যদি এটা যদি 20 কেজি বা 30 কেজি বা 50 কেজি হতো, তাহলে কি অনেক বেশি ভেরিয়েশন হতো, তাই না? যে কারো 50 কেজি, কারো কি 70 কেজি, বা কারো 80 কেজি, তাই না? তাহলে সেক্ষেত্রে হচ্ছে মানে মেইন বলার উদ্দেশ্য হচ্ছে দুইটা স্যাম্পল যদি ডিফারেন্ট হয়, মানে মেজারমেন্ট ইউনিট যদি ডিফারেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে ডিরেক্টলি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম্পেয়ার করে বলার সুযোগ নেই যে তারা কাদের ভেরিয়েশন কাদের কম কাদের বেশি।
তাহলে সেক্ষেত্রে বলার ওইটা হচ্ছে যদি দুইটা স্যাম্পলের মেজারমেন্ট ইউনিট আলাদা হয় তাহলে ভেরিয়েশন কম্পেয়ার করার ক্ষেত্রে হচ্ছে আমরা সিবি বের করব। সিবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটা ফর্মুলা হচ্ছে এস বাই মিন, মানে একটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে তার মিন দিয়ে ভাগ করব, তারপর 100 দিয়ে গুণ করব। তাহলে আমি কি করব, দুইটা স্যাম্পলের সিবি বের করব। যার সিবি কি হবে, বেশি হবে, তার ভেরিয়েশন বেশি। যে স্যাম্পলের সিবি কম তার ভেরিয়েশনটা কি, কম। সবাই ক্লিয়ার? ওকে। আচ্ছা, তাহলে আমরা, যেহেতু অনেক রাত হয়ে গেছে, তাহলে আজকে ক্লাসটা আজকে এখানে শেষ করে দিয়ে, আর তোমরা একটু, আহ, আমি তো রেকর্ডিংটা স্টপ করে নিই।